এক, দুই, তিন, চার। খুবলে খুবলে উঠে আসছে দেহাংশ। পাঁচ, ছয়, সাত, আট। ধমনী ফুঁড়ে ছিটকে উঠছে উষ্ণ রক্ত। নয়, 10, 11, 12। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সম্পূর্ণ বুক। 13, 14, 15, 16। আর্তনাদ, রক্তস্রোত, বিভীষিকা, নৃশংসতা। 17, 18, 19। না, আর গোনা সম্ভবপর হলো না রোজার পক্ষে। ঠাস করে বাথরুমের দরজাটা বন্ধ করে টাইলস বিছানো মেঝেতে ধপাস করে বসে পড়ল সে। বাইরের কক্ষ থেকে এখনও মানবদেহে চালনা করা ছুরিকাঘাতের শব্দ ভেসে আসছে, তার সঙ্গে চাপা গোঙানি। তৎক্ষণাৎ কানে হাত চাপা দিল রোজা। শুনতে চায় না সে, আর নয়। এবার একটু রেহাই দাও খোদা, এ কি কিয়ামত। বক্ষপিঞ্জরের মাঝে অবস্থানরত দুর্বার হৃদযন্ত্রতার অদৃশ্যমান তেজস্বী অশ্বের সঙ্গে যেন দূরপাল্লায় নেমেছে। সম্পূর্ণ শরীরে বয়ে চলেছে ভূমিকম্প। আতঙ্কের শীতল ঘামে পরিধানের কামিজ শরীরের সঙ্গে আষ্টেপৃষ্ঠে লেপ্টে গিয়েছে। বিস্ফোরিত নয়নজোড়ায় ভাসছে সাক্ষাৎ নরক দৃশ্য। না, হয়তো নরকের শাস্তিও এর তুলনায় নগণ্য। সহসাই পেটের মাঝে একটা মোচড় অনুভব করল রোজা। তারপরই তার শরীর গুলিয়ে উঠল। এক ছুটে সে পৌঁছালো বেসিনের কাছে। পাকস্থলী উগরে বেরিয়ে এলো সব কিছু। শারীরিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে বীভৎস সেই দৃশ্য চাক্ষুষ অবলোকন করায়। সর্বশেষ খাদ্যকণাটিও শরীর পরিত্যাগ করার পর দাঁড়িয়ে থাকার সমস্ত শক্তি হারিয়ে রোজা বেসিনের পাশের দেয়াল ঘেঁষেই বসে পড়ল। একটুর জন্য তার মাথাটা বেসিনের কোণায় ঠুকে আঘাত পাওয়া হতে রক্ষা পেল, কিন্তু নিজেকে নিয়ে বিন্দুমাত্র চিন্তার অবকাশ সে পাচ্ছে না। কোনো ক্রমেই ভুলতে পারছে না মানুষের উপর মানুষের এক তীব্র আক্রোশের প্রতিফলন। আসলেই সে মানুষ তো, খাঁচা থেকে মুক্ত হওয়া কোনো হিংস্র জানোয়ার নয়। মস্তিষ্কের সকল প্রকার চিন্তা লোপ পেয়েছে রোজার। মৃত্যু আতঙ্ক এতটা তীব্র হয় কিনা সন্দেহ। যতটা তীব্র আতঙ্ক সে এই মুহূর্তে অনুভব করছে, কোনোভাবেই স্বাভাবিক চিন্তা করা সম্ভব হচ্ছে না। হবেই বা কী করে? এই বাথরুমের দরজার ওপাশেই যে কিয়ামত। আজকে প্রথমবারের মতন নিজের সম্মান বিক্রির মতন কদর্য কাজ করতে এসে যে এমন কোনো বিভীষিকার মুখোমুখি হতে হবে, তা কি আদৌ কল্পনা করতে পেরেছিল রোজা? কোনো দিন না, আজকে সন্ধ্যা অবধিও নয়। খুব প্রয়োজন ছিল টাকা নামক সুখ পাখিটির। জগতের প্রত্যেক সফলতার দুয়ার যখন রোজার সামনে বন্ধ হয়ে গিয়েছিল, দেয়ালে এসে ঠেকেছিল তার পিঠ, ঠিক তখনই এক সকালে আয়নার সামনে দণ্ডায়মান অবস্থায় নিজের লাস্যময়ী শরীরের দিকে চোখ যায় তার। আহামরি সুন্দরী নয় সে, নয় একেবারে চোখ ফিরিয়ে নেওয়ার মতন কিম্ভূত কিমাকার। তার পক্ষেও হয়তো সম্ভব। নারীর শরীরে ভোলে না এমন পুরুষ এই জগতে দুর্লভ। সর্বপ্রথম আজকের দিনে এই বনিবনাটি হওয়া। ক্রেতার ফোন কলে সন্ধ্যার পরপরই এই রিসোর্টের ব্যক্তিগত কটেজে উপস্থিত হয় রোজা। উত্তেজক পানীয়ে মত্ত হয়ে দিকবেদিক জ্ঞান হারিয়ে রোজার উপর অমানবিক পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল ক্রেতা। তার নয়ন উপচে প্রবাহিত হওয়া বিষাদ অশ্রুঝর্ণাকে উপেক্ষা করে ঠিক যেই মুহূর্তে কামিজের ওড়না ছুঁড়ে দূরে ফেলে দিয়েছিল লালায়িত পুরুষটি, ঠিক সেই মুহূর্তেই কটেজের দরজায় করাঘাত। একটি সুযোগ লাভ করে বাথরুমে যাওয়ার বাহানায় বিছানা ছেড়ে উঠে পড়েছিল রোজা। অপরদিকে বিরস মুখে দরজা খুলে বৃষ্টি ভাষায় গালমন্দ আরম্ভ করেছিল ক্রেতা। রুম সার্ভিস এসেছিল, সাদা শার্ট এবং কালো ক্রপস্যুট পরিহিত অবস্থায়, গলা থেকে চেহারার নাক পর্যন্ত আবৃত কালো মাস্কে।
কোনো রুম সার্ভিস স্টাফ এমন মাস্ক ব্যবহার করে? প্রশ্নটি নিজ হৃদয়ে উত্থাপিত হলেও বাথরুমে ঢুকে পড়ায় বিষয়টি এক প্রকার উপেক্ষার সিদ্ধান্তই নেয় রোজা। এরপর একটা চাপা গোঙানির শব্দে বিচলিত হয়ে দরজা খোলার সাথে সাথে জাহান্নাম। খুট করে একটা শব্দে নিজের অশুভ ভাবনার জগৎ থেকে পুনরায় বাস্তবে পদার্পণ করতে বাধ্য হলো রোজা। তার নয়ন মুহূর্তেই সিক্ত হয়ে উঠল। নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধভাঙা বন্যার পানির ন্যায় বইতে আরম্ভ করল অশ্রু। বাইরে থেকে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু বাথরুমের দরজার লকে খটখট করে মৃদু ধ্বনি উঠতেই কেঁপে উঠল রোজা। সম্পূর্ণ গুটিয়ে ফেলল নিজেকে। তার ব্যতিব্যস্ত দৃষ্টি সম্পূর্ণ বাথরুম ঘুরে এলো। কোথাও কোনো প্রকার আত্মরক্ষার সরঞ্জাম নেই। এই কি তাহলে রোজার জীবনের অন্তিম মুহূর্ত? এভাবে অনর্থক এক মৃত্যু ঘটবে তার? হিংস্র জানোয়ারটা তার উপরেও ঝাঁপিয়ে পড়বে, কিন্তু তার কি দোষ? অসহায়ত্বের সামনে আত্মসমর্পণ করাটা। বাথরুমের কাচের তৈরি লক সিস্টেমের দরজাটি খুলে গেল হঠাৎই। নিজের জায়গায় বরফখণ্ডে পরিণত হলো রোজা। রীতিমতো নিঃশ্বাস রুদ্ধ করে তাকিয়ে থাকল দরজার ফাঁক হওয়া প্রান্তের দিকে। ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল দানবটি। সাদা শার্ট চেনার কোনো উপায় নেই, সম্পূর্ণ রক্তিম বর্ণ ধারণ করেছে। পায়ের চেলসি বুটের উপরের ফর্মাল প্যান্টের প্রান্ত চুইয়ে চুইয়ে পড়ছে রক্তবিন্দু। তাতে বাথরুমের সাদা টাইলস মুহূর্তেই সিক্ত হয়ে উঠছে রক্তিম প্রবাহে। শরীরের এমন কোনো অংশ অবশিষ্ট নেই যা রক্তের ছোঁয়া পায়নি। রোজার দৃষ্টি তার লম্বাটে পা থেকে ধীরে ধীরে উপরে উঠে এলো। মুখমণ্ডল এখনও আবৃত, মাথাটি নিম্নে ঝুলে রয়েছে খানিক ক্লান্ত ভঙ্গিতে। ঘামে ভেজা চকচকে কালো চুল কপালের চারিপাশে লেপ্টে রয়েছে, কিছু আবার মুক্তভাবে দুলছে। একটি ঢোক রোজার কণ্ঠ থেকে পাকস্থলিতে নেমে গেল দানবের হাতে রক্তাক্ত ছুরিটি লক্ষ্য করে। এই অস্ত্রটি দিয়েই মাত্র কয়েক মিনিট আগে ভাবতে পারল না রোজা। শিহরিত হয়ে উঠল। দ্বিতীয় দফায় গা গুলিয়ে উঠল তার। মুখে হাত চাপা দিয়ে নিজেকে নিয়ন্ত্রণের অবিরাম প্রচেষ্টা চালালো সে। এই মুহূর্তে নড়াচড়া করা এবং কবরে পা রাখার সমান। অবশ্য এই মুহূর্তে সে চোরাবালিতে পড়ে গিয়েছে। যতই চেষ্টা করবে ততই আরও গভীরে পতিত হবে। বাথরুমের মেঝেতে রক্তাক্ত ছাপ ফেলে অগ্রসর হলো দানবটি। তার ভারী পদক্ষেপের শব্দ আবদ্ধ দেয়ালের মাঝে প্রতিধ্বনিত হলো বারংবার। ক্রমেই সংকুচিত হতে থাকল রোজা। তার মৃত্যুদূত তার নিকট এগিয়ে আসছে। হাজার চেষ্টা সত্ত্বেও চোখ ঠিকরে অশ্রু নির্গত হচ্ছে। কণ্ঠ চিরে বেরিয়ে আসতে চাইছে আর্তচিৎকার, কিন্তু কিছুই সম্ভবপর হচ্ছে না। সামনের অশরীরী দৃশ্য রোজাকে নিয়ন্ত্রণহীন করে তুলেছে। দয়া করে আমাকে খুন করবেন না। কোনো অলৌকিক শক্তির জোরে ভিক্ষাবাক্যটি রোজার কণ্ঠ থেকে নির্গত হলো, তা রোজা নিজেও অনুধাবন করল না। তবে তার কণ্ঠস্বরে কোনো প্রকার প্রতিক্রিয়া প্রদর্শন করল না দানব। যথারীতি নিজের অশুভ প্রভাব ছড়িয়ে সে এগোচ্ছে। এক পা আরও এক পা। তার কাছে করজোড়ে মিনতি করেও কি লাভ আছে? 19 বার। রোজা দৃষ্টি ফিরিয়ে নেওয়ার পর না জানি আর কতবার সে পাশবিকতা প্রদর্শন করেছে। একটা মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হলে এবং তার মনুষ্যত্বের কতটা অধঃপতন ঘটলে সে এমন কিছু সংঘটিত করতে সক্ষম হয়? তার মাঝে আদৌ মনুষ্যত্ব রয়েছে, নাকি সবটুকুই বর্বরতায় পরিপূর্ণ? এমন পৈশাচিক কোনো সত্তা কি মিনতির পরোয়া করবে? কোনোদিনও নয়। হাল ছেড়ে দিয়ে হঠাৎই যেন নিজের ভাগ্যের পরিণতিকে মেনে নিল রোজা। ঝাপসা দৃষ্টিতে মাথা নিচু করে তাকিয়ে রইল মেঝের দিকে। পরাজিত সৈনিকের ভঙ্গিতে যে মনিবের যে কোনো প্রকার সিদ্ধান্ত মানতে প্রস্তুত। আর কয়েক পদক্ষেপ দূরেই মৃত্যু।
রোজাকে দ্বিধান্বিত করে রক্তস্নাত অব্যয়টি তাকে পাশ কাটিয়ে শাওয়ারের ঝর্ণার নিচে থামল। কালো রাবার গ্লাভস পরিহিত বাম হাতে কল খুলতেই ঝমঝমিয়ে বর্ষণ আরম্ভ হলো। তার সমস্ত শরীর ভিজে উঠল মুহূর্তেই। রক্ত ধুয়ে স্রোত হয়ে বইতে থাকল শোষণ গর্তের দিকে। দেয়ালে হাত ঠেকিয়ে মাথা কিঞ্চিত নুয়ে নিশ্চল দণ্ডায়মান রইল সে। ডান হাতের ছুরিটিও নিজের কদর্যতা মুছে সাফ হচ্ছে। মিনিট দুয়েক একদৃষ্টে সম্মোহিত ব্যক্তির মতন দৃশ্যটির দিকে চেয়ে থাকল রোজা। অশুভ পশুটি হাতের ধাতব ছুরি টাইলসে ফেলতেই ঝনঝন ধ্বনি উঠল। সে ডান হাতের রাবার গ্লাভস খুলে লম্বাটে আঙুলগুলো ভেজা চুলে বোলাতে বোলাতেই হামাগুড়ি দিয়ে রোজা দরজার দিকে যাত্রা শুরু করল। এই সুযোগ, তাকে পালাতে হবে যেভাবেই হোক। বাথরুমের দরজার অপর পাশে পৌঁছে কক্ষের বীভৎস দৃশ্য পুনরায় নজরে এলো রোজার। কিছুক্ষণ আগেও যে ক্রেতা তাকে রীতিমতো গলাধঃকরণ করতে উদ্গ্রীব হয়ে উঠেছিল, তারই ক্ষতবিক্ষত ছিন্নবিচ্ছিন্ন শরীর পড়ে রয়েছে বিছানায়। তাকানোর মতন অবস্থায় নেই লাশটি। পাঁজর ভাঙা, উন্মুক্ত বুকের অংশ এবং তাতে ঝুলন্ত হৃৎপিণ্ড। নাড়িভুঁড়ি বেরিয়ে পড়েছে, রক্ত সমুদ্রে ভাসছে সব কিছু। দৃশ্যটি নজরে পড়লেই যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ অসুস্থ বোধ করতে বাধ্য। সহসাই বুজে এলো রোজার চোখ, সে তাকাতে সক্ষম নয়। বাথরুমের ভেতর থেকে এখনও পানির শব্দ আসছে। অতি দ্রুত এই স্থান ত্যাগ করতে হবে। হামাগুড়ি দিয়েই কক্ষের ভেতর প্রবেশ করল সে। মেঝের একপাশে নিজের ওড়নাটা পড়ে থাকতে দেখল। সেটি সংগ্রহ করতে উঠে দাঁড়াতে যেতেই পায়ে হ্যাঁচকা টান অনুভব করল রোজা। তাকে পেছন থেকে ধরে রেখেছে কেউ। মুখ ফিরিয়ে তাকাতেই রোজা খেয়াল করল তার সালোয়ার দেয়ালের তীক্ষ্ণ অংশের সাথে আটকে গিয়েছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সেটি ছাড়িয়ে নিয়ে যেই না রোজা পিছন ঘুরবে, অমনি বাথরুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা পিশাচের হিংস্র দৃষ্টি তাকে তৎক্ষণাৎ হিমবাহে পরিণত করল। ভেজা চুল কপাল পেরিয়ে চোখ পর্যন্ত ঢেকে ফেলেছে। টপ টপ করে জলবিন্দু গড়াচ্ছে তা থেকে। মুখের মাস্কটি সরানোর প্রয়োজন বোধ করেনি সে। সম্পূর্ণ শরীর ভিজে চুপচুপ করছে। সুঠাম অব্যয়টি বাদে আর কিছুই বোধগম্য সম্ভব নয়। বুকের উপর উভয় বাহু ভাঁজ করে রেখে দাঁড়িয়ে আছে, একদৃষ্টে দেখছে রোজাকে। কলগাল। জীবনে এতটা ভারিক্কি কণ্ঠস্বর এর আগে কোনোদিন শুনেছে বলে স্মরণ করতে পারল না রোজা। কণ্ঠটি গম্ভীর নয়, কিন্তু নিষ্প্রাণ এবং অনুভূতিশূন্য। কণ্ঠস্বরটির যেন একটা নির্দিষ্ট ওজন রয়েছে। শুনলেই হৃদয়ে কেমন চাপ অনুভূত হয়। ঝড়ের পূর্ব মুহূর্তে আকাশ ছেয়ে ফেলা ঘন কালো মেঘপুঞ্জের একে অপরের সঙ্গে ঘর্ষণের ফলে যে গর্জন সৃষ্টি হয়, তার সঙ্গে কণ্ঠটির অদ্ভুত মিল রয়েছে। পলায়নের চিন্তায় বিরতি দিয়ে নীরবে মাথা উপর নিচে দুলিয়ে সম্মতি জানালো রোজা। কোনো শব্দ উচ্চারণ সম্ভব নয়। তার দৃষ্টি একবার মেঝেতে নিজের ওড়না এবং আরেকবার অশরীরী প্রভাবসম্পন্ন ব্যক্তিটির উপর আপতিত হচ্ছে। কোমরে গুজে রাখা সাইলেন্সারযুক্ত রিভলভার বের করে রোজার দিকে এগোলো সে। তাতে হতচকিত হয়ে পড়ল রোজা। এর কাছে রিভলভার থাকা সত্ত্বেও ছুরি কেন ব্যবহার করল? অধিক নৃশংসতা প্রকাশের জন্য? অদ্ভুতরে বিষয়টির চিন্তায় মগ্ন থাকতেই রোজার কপাল বরাবর তাক হল রিভলভারটির দীর্ঘ নল। সেফটি লক খুলে ট্রিগারে আঙুল বসানো হলো। প্রথমবারের মতো নিজের সকল অনুভূতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে শব্দ করে কেঁদে উঠল রোজা। কান্নার দমকে তার শরীর কাঁপতে লাগল। দুর্বল চিত্তে ফিসফিসে কণ্ঠস্বরে মাথা ঝুঁকিয়ে সে বলল, দোহাই লাগে, আমাকে খুন করবেন না। আমি কিছু করিনি, আমি কিছু জানি না।
আমি আজকের এই ঘটনা সম্পর্কে কোনো দিন মুখ খুলব না। ব্যক্তিটি কখন কাছে এসেছে ঝাপসা দৃষ্টিতে তা খেয়ালও করেনি রোজা। তার চোখের অশ্রু টপ টপ করে অশুভ সত্তাটির পরনের চেলসি বুটের উপর পড়তে থাকল। আমি আপনাকে চিনি না, প্লিজ আমাকে যেতে দিন। আপনাকে কথা দিচ্ছি আমার মুখ বন্ধ রাখব। আমি শুধুমাত্র সার্ভিস দিতে এসেছিলাম। আর উচ্চারণ করা সম্ভব হলো না। রোজার মুখোমুখি হাঁটু গেড়ে বসল সে। মুখ তুলতেই উভয়ের দৃষ্টি বিনিময় ঘটল। এতটাই অসহনীয় এবং দুর্বিষহ মনে হলো সেই দৃষ্টি যে রোজা তৎক্ষণাৎ নিজের চোখ সরিয়ে নিতে বাধ্য হলো। এই দানবের উপস্থিতির এতটাই প্রভাবশালী যে তাতে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে রোজা। কপালে শীতল ধাতব স্পর্শটি অনুভব হতেই দুই হাত মেঝেতে ঠেকিয়ে দীর্ঘ নিঃশ্বাস প্রশ্বাস নিতে লাগল রোজা। বন্ধ করে ফেলল চোখ। এবার নিশ্চিত আর রেহাই নেই, এটিই সমাপ্তি। ডু অর ডাই। চমকে উঠল রোজা। নিজের অজান্তেই তার বন্ধ চোখের পাতা খুলে গেল। একদৃষ্টে চেয়ে রইল সামনের অব্যয়ের দিকে। রোজার চোখের ভাসমান দ্বিধাদ্বন্দ্ব, অবিশ্বাস ও কৌতূহল। বিশ্লেষণ না করলেও সে বুঝতে সক্ষম যে ব্যক্তিটি তাকে দুইটি নির্বাচন করার সুযোগ দিয়েছে। করো না হয় মরো। কিন্তু এর অর্থ কি? কী করতে বলছে সে? কি করতে হবে আমাকে? এই প্রশ্নের জবাব না দিয়ে রোজার কপাল থেকে রিভলভার সরিয়ে নিল সে। উঠে দাঁড়িয়ে সেটি পুনরায় কোমরে গুজে সামনে এগোল। রোজা আতঙ্কিত দৃষ্টিতে শুধু চেয়ে থাকল। একটু দূরে মেঝেতে পড়ে থাকা ওড়নাটা তুলে নিয়ে সেটি রোজার দিকে ছুঁড়ে দিয়ে সে বিড়বিড় করল, 5 লাখ যথেষ্ট নিশ্চয়ই। ওড়নাটি নিজের শরীরে জড়াতে গিয়ে স্তম্ভিত হয়ে রইল রোজা। অতঃপর অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো রহস্যময় বর্বর ব্যক্তিটির দিকে। সে কি ঠিক শুনেছে, নাকি সবটাই তার মস্তিষ্কের সৃষ্টি করা কোনো কল্পনা? বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় হ্যালুসিনেশন। অফিসের কেবিন রুমটি মৃদু সোনালি আভায় উদ্ভাসিত। অসীম আকাশের পশ্চিম প্রান্তে ধীরে ধীরে অস্তমিত হচ্ছে দিবাকর। তার রোশনি আজ ধারণ করেছে রক্তিম আবহ। মেঘহীন আকাশকে যা ছেয়ে ফেলেছে এক অভূতপূর্ব বর্ণচ্ছটায়। গ্লাসে আচ্ছাদিত দেয়াল ভেদ করে চুইয়ে যেন ভেতরে প্রবেশ করছে সেই রশ্মিপাত। ডেস্কের উপর গ্রামোফোনে মৃদু গুঞ্জনে বাজতে থাকা ক্লাসিক্যাল ইউরোপীয় সঙ্গীতের সংমিশ্রণে মুহূর্তটুকু মনে হচ্ছে সদ্য কোনো ভ্যাম্পায়ার উপন্যাস থেকে বাস্তবে ফুটে ওঠা কোনো দৃশ্য। পা দুটো অ্যান্টি গ্রামোফোনটির পাশে তুলে দিয়ে শরীর হেলিয়ে আরামদায়ক চেয়ারে বসে রয়েছে নাবিল কায়সার। হাতে রেড ওয়াইন পূর্ণ গ্লাস এবং তর্জনীতে ঝুলন্ত ইলেকট্রনিক সিগারেট। ডাগর ডাগর আখিজোড়া নেশাক্ত দৃষ্টি নিক্ষিপ্ত অস্তমিত সূর্যের দিকে, যার অদ্ভুত অশরীরী বর্ণরশ্মি ছড়িয়ে পড়েছে সমস্ত শহর জুড়ে। ক্রমেই সন্ধ্যার আধার ছায়া ধেয়ে আসছে এই শহরটাকে গ্রাস করতে। সুউচ্চ ভবনের নিজ কেবিনে বসে দৃশ্যটি উপভোগ করতে করতে ওয়াইনের স্বাদ আস্বাদন নাবিলের অশান্ত হৃদয়ে একটু হলেও প্রশান্তির ছোঁয়া দিতে সক্ষম হচ্ছে। দেশের অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান কেবি ইন্ডাস্ট্রিজের কর্ণধার বাদশা কায়সারের কনিষ্ঠ পুত্র নাবিল কায়সার ঘণ্টাখানেক আগেই ফোন কলে সদ্য বিবাহিতা স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়েছে, যার দরুন তার মেজাজ সপ্তম আসমানে গিয়ে পৌঁছেছে। লামিয়া মেয়েটাই একটা উটকো ঝামেলা। যদি না ব্যবসায়িক প্রতিপত্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় হতো, তাহলে এমন মেয়ের দিকে কোনো দিন ফিরেও তাকাতো না নাবিল। মেয়ে মানুষের কি অভাব পড়েছে দুনিয়ায়? টাকা ছড়ালেই সুরসুর করে হাজির হবে তার বিছানায়। দাম্পত্য জীবনের কলহ এবং ব্যবসা সংক্রান্ত কাজকর্মে হাঁপিয়ে উঠেছে নাবিল। সামান্য আনন্দ ফুর্তির সুযোগও সে পায়নি।
যতদিন থেকে এই অফিসের দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে। এসব কি মানা সম্ভব? সারাদিন ক্লাব পার্টি এবং মেয়েবাজি করে বেড়ানো ছেলেটাকে একদিন হুট করে কোম্পানির ডিরেক্টরের আসনে বসিয়ে দেওয়া হলো। তাতেও ক্ষান্ত না হয়ে সোজা কোথাকার কোন লামিয়া হাওলাদারকে ধরে কাবিন পরিয়ে ফেলা হলো, যার কিনা আবার ভিন্ন এক পুরুষের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক রয়েছে। কি আশ্চর্য! এই মেয়ের এতই দুঃসাহস যে সে স্বামীর কাছে ওপেন ম্যারেজের দাবি করে। ওপেন ম্যারেজ! ইলেকট্রনিক সিগারেটের প্রান্ত ঠোঁটে পুড়ে একরাশ ধোঁয়া নির্গত করে কাষ্ঠ হাসি হাসল নাবিল। ওপেন ম্যারেজ আবার কি? নিজের পরকীয়ার সম্পর্কে জায়েজ প্রমাণিত করার এক পাশ্চাত্য নাম মাত্র। পুনরায় একটা দীর্ঘটান গ্রহণ করে নাবিল আধুনিক ইন্টেরিয়রের সিলিংয়ের দিকে তাকালো। ঠিক আছে, লামিয়া বানু যেমনভাবে খেলতে চাইছে তার সঙ্গে ঠিক তেমনভাবেই খেলা হবে। সে আন্দাজও করতে পারছে না কত অভিজ্ঞ খেলোয়াড়ই নাবিল কায়সার। স্যার, আসবো? কেবিনের কাচের দরজার পাশের দেয়ালে অবস্থিত স্পিকারে যান্ত্রিক ধরনের কণ্ঠস্বরটি বেজে উঠল। বাইরে মাইক্রোফোনে কেউ ভেতরে প্রবেশ করার অনুমতি চাইছে। দূর থেকে এলইডি স্ক্রিনে সাদা কালো বর্ণে বাইরে অপেক্ষামান দুজনকে দেখতে পেল নাবিল। একজন তার সেক্রেটারি আকাশ, অপরজন একজন রমণী। তবে কারোরই চেহারা কিংবা বেশভূষা দূর থেকে ঠিকমতো বোধগম্য হচ্ছে না। আকাশকে চেনার কারণ তার অব্যয় দেখে নাবিল অভ্যস্ত। এই মুহূর্তে চেয়ার থেকে উঠে কাছে গিয়ে দেখতে ইচ্ছা না হওয়ায় ঠোঁট থেকে সিগারেট সরিয়ে নাবিল অনুমতি প্রদান করল। কামিন। কাচের দরজা স্লাইড করে খুলে গেল। ভেতরে প্রবেশ করল আকাশ, তার সঙ্গে সেই অচেনা রমণী। সহসাই ডেস্ক থেকে পা নামিয়ে চেয়ারে সোজা হয়ে বসল নাবিল। তার লোলুপ দৃষ্টি রমণীকে আপাদমস্তক পর্যবেক্ষণ করতে আরম্ভ করল। এমন সব স্থানে তা স্থির হলো যা স্বাভাবিক কোনো পুরুষ মানুষ সর্বদাই এড়িয়ে যায়। হলুদ বর্ণের কাঠগোলাপঙ্কিত অর্গানজা শাড়ি পরিহিত রমণী নাবিলের দিকে তাকালো। চোখে চোখ মিলতেই তার হালকা লাল লিপস্টিক এবং গ্লসে চিকচিক দুতি ছড়ানো ওষ্ঠজোড়া মৃদু হাসির রেখায় বিস্তৃত হলো। একদৃষ্টে নির্লজ্জ ভঙ্গিতে সেই ঠোঁটের পানে তাকিয়ে থাকল নাবিল। একটা ঢোক গিলল। ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে তির্যক দৃষ্টিতে দেখতে থাকল রমণীকে। আমি তাহলে আসলাম স্যার। না তাকিয়েই হাতের ইশারায় আকাশকে প্রস্থান করার আদেশ দিতেই সে চুপচাপ কেবিনের বাইরে চলে গেল। কাচের স্লাইড ডোর মৃদু ঘটঘট শব্দে বন্ধ হতে হতে রমণী কোনো প্রকার অনুমতি ব্যতীতই ডেস্কের অপর পাশের চেয়ার টেনে বসে পড়ল। নিজের হ্যান্ডব্যাগ তুলে রাখল গ্রামোফোনের বিপরীতে। তাতে বিরক্ত নয়, বরং সন্তুষ্টিই হলো নাবিল। এমন নির্ভীক মেয়ে তার পছন্দ। নাম সুমি। কপালে নেমে আসা মসৃণ চুলের গুচ্ছ কানের পিছনে গুজে নিয়ে মধুমিশ্রিত কণ্ঠে জবাব দিল রমণী। তার শরীর থেকে ভেসে আসা মিষ্টি একটা ঘ্রাণ যেন মুহূর্তেই নাবিলকে মোহিত করে তুলল। ব্যাপারটা ঠিক উত্তেজক নয়। এই রমণী কাছে থাকলে শরীরে উত্তেজনা নয়, বরং প্রশান্তি সৃষ্টি হয়, যে প্রশান্তিরাজ বড্ড দরকার নাবিলের। তাই সে সুমির প্রতি অধিক আকৃষ্ট অনুভব করল। ওয়াইন। নিজের গ্লাসটি নাড়িয়ে ইঙ্গিতে শুধালো নাবিল। তাতে যথারীতি হাসিটি ধরে রেখে মাথা নাড়ল সুমি। না ধন্যবাদ, আমি ড্রিঙ্কস করি না। আই সি, এথিক্স। হাহ। ওয়াইনের গ্লাস টেবিলে রেখে দিয়ে শুধুমাত্র সিগারেট হাতে উঠল নাবিল। সম্পূর্ণ ডেস্ক ঘুরে এসে দাঁড়ালো ঠিক সুমির পেছনে। বর্তমানে তার মিষ্টতাপূর্ণ ঘ্রাণটি আরও তীব্রভাবে নাকে এসে ঠেকছে। তার বিপরীতে নিজের সিগারেটের তামাটে গন্ধকে কেমন অপবিত্র মনে হচ্ছে। সেটি তাই ডেস্কে ছুঁড়ে দিয়ে ঝুঁকল নাবিল। দুই হাতে স্পর্শ করল সুমির কাঁধজোড়া। কিঞ্চিত চমকিত হলো সুমি।
কিন্তু পর মুহূর্তেই নিজের কোমল হাসির আড়ালে সব কিছু আড়াল করে ফেলল। সুমির পিঠ ভাসিয়ে কোমর অবধি নেমে যাওয়া মসৃণ চুলে মুখ ডুবিয়ে মোহনীয় ঘ্রাণটি অনুভব করল নাবিল। তারপর ফিসফিস কণ্ঠে জিজ্ঞেস করল, সুমি ডিয়ার, বলো, তোমাকে কোন রূপকথার রাজ্যে নিয়ে যেতে পারি? প্যারিস, লন্ডন কিংবা গ্রিস? তাজমহল দেখতে চাও অথবা আইফেল টাওয়ার? জাস্ট সে দ্য ওয়ার্ড। সাজেক। উত্তরটি নাবিলকে তার মোহের দুনিয়া থেকে বাস্তবে টেনে আনলো যেন জোরপূর্বক। চোখ মেলে সে একদৃষ্টে তাকিয়ে রইল সুমির দিকে। মায়াবতী রমণীটির আকর্ষণীয় অধর পল্লবে ভাসছে অমায়িক হাসির প্রবাহ। সাজেক ভ্যালি কোনোদিন যায়নি, সেখানকার পাহাড় এবং প্রকৃতি দেখতে ইচ্ছুক। চোখ পিটপিট করল নাবিল। পরক্ষণেই সুমির হাসি যেন তার ঠোঁটেও সংক্রমিত হলো। ঝুঁকে রমণীর ব্লাশে উদ্ভাসিত গালে নিজের নাক ঘষে নাবিল জবাব দিল, অ্যাজ ইউ উইশ। উপভোগে ব্যস্ত থাকায় সামনের কাচের তৈরি দেয়ালে প্রতিফলিত হওয়া সুমির অব্যয়ের চেহারায় অদ্ভুত অশুভ ভাবটি নাবিল কায়সারের দৃষ্টি সম্পূর্ণ এড়িয়ে গেল।